ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ফুড এশায়ের টোটাল 100টা জিকে প্রশ্নের একটা সাজেশন সেট নিয়ে এসেছি, যেখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে এবং এরকম আরও কয়েকটা সেট নিয়ে আসবো যাতে তোমরা 50 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সাথে থেকো বাকি ভিডিওগুলো দেখার জন্যে। প্রথম প্রশ্ন আজকে রয়েছে, কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন। ব্রোমিনের সংকেত হলো বিআর। তাহলে যদি অধাতু বলে যে সাধারণ তাপমাত্রা বা রুম টেম্পারেচারে কোনটা তরল অবস্থায় থাকে, তাহলে হয়ে যাবে ব্রোমিন। আর একটা প্রশ্ন আসে এখান থেকে যে ব্রোমিনের সাধারণ কালার কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রেড বা লাল। লাল রঙের হয় ব্রোমিন। কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এর আগেরটা বললাম অধাতু, এবার বলছি ধাতু। ধাতু যদি বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে পারদ বা পারা, যেটার সংকেত হলো Hg। ওকে, কোন ধাতুটি সব থেকে বেশি নমনীয়? নমনীয় বা ম্যালিয়েবল বলতে বোঝায় তোমার যেটাকে পিটিয়ে পাতলা পাত তৈরি করা যায়। তাহলে পরে সব থেকে যেটা নরম হবে সেটা সহজেই পাতলা পাত তৈরি করা যাবে। তাহলে পরে সব থেকে নমনীয় বা সহজে পাতলা পাত তৈরি করা যায় কোন ধাতু? সঠিক উত্তর হয়ে যাবে সোনা। সোনা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, 4 নম্বর রয়েছে, গলগণ্ড রোগ কোন পদার্থটির অভাবের জন্য হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গলায় যে ঘাংরা বলি আমরা, সেইটা উত্তর হয়, মানে সেই রোগটা হয় আর কি। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমাজন। দেখো, বৃহত্তম নদী আর দীর্ঘতম নদীর মধ্যে গুলিয়ে ফেলা যাবে না। আমি বলে দিচ্ছি, বৃহত্তম নদী মানে হলো যে নদী দিয়ে সব থেকে বেশি জল প্রবাহিত হয় তাকে বলা হয় বৃহত্তম নদী। তাহলে অ্যামাজন অরণ্যর মধ্যে দিয়ে যে নদীটা গেছে, অ্যামাজন নদী, সেই দক্ষিণ আমেরিকাতে, সেই অ্যামাজন নদীর ওপর দিয়ে সব থেকে বেশি পৃথিবীতে জল প্রবাহিত হয়, তার জন্যে অ্যামাজনকে বৃহত্তম নদী বলা হয়। পরের প্রশ্ন দেখো রয়েছে, বিশ্বের দীর্ঘতম নদী কি? দীর্ঘতম যদি বলা হয় তাহলে হয়ে যাবে নীলনদ। নীলনদ রয়েছে আফ্রিকাতে আর অ্যামাজন রয়েছে দক্ষিণ আমেরিকাতে। পরের প্রশ্ন দেখো, কোন নদীটি ভূমধ্যরেখা বা নিরক্ষরেখাকে দুবার ছেদ করেছে? পরপর দুবার ছেদ করেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কঙ্গো নদী। কঙ্গো নদী ভূমধ্যরেখাকে বা নিরক্ষরেখাকে দুবার ছেদ করেছে। কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে? এর আগেরটা বললাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা মানে ধরো এটা যদি পৃথিবী হয়, এটা একটা পৃথিবী হয়, এখানে এটা হলো মাঝ বরাবর যেটা, সেটা 0 ডিগ্রি, সেটাকে বলবো আমরা নিরক্ষরেখা। আর এর উপরে 23.5 ডিগ্রি যেটা থাকবে সেটাকে আমরা বলবো কর্কটক্রান্তি। উত্তরের দিকে কর্কটক্রান্তি রেখা আর দক্ষিণে 23.5 ডিগ্রি যেটা থাকবে সেটা হবে মকরক্রান্তি রেখা। বোঝা গেল? এবার উত্তর তাহলে তোমরা বুঝতে পারবে। নিরক্ষরেখাকে দুবার কাট করছে সেটা হলো কঙ্গো নদী, আর কর্কটক্রান্তি মানে 23.5 ডিগ্রি উত্তরকে দুবার ছেদ করছে মাহে নদী। ভারতবর্ষের মাহে নদী যেটা রয়েছে সেটা কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে। আর মকরক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে কোন নদী? তাহলে লিম্পোপো। লিম্পোপো বলে যে নদীটি, সেটা মকরক্রান্তি বা 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাকে ছেদ করেছে দুবার। হার্ট লাং মেশিন কে আবিষ্কার করেন? হার্ট লাং মানে হার্টের অস্ত্রোপচারের সময়, হার্টে ধরো যখন অস্ত্রোপচার করা হবে বা তোমার পেসমেকার বসানো হয়, সেক্ষেত্রে কী করা হয়, হার্টের সাথে যে মেশিনটাকে যুক্ত করে দেওয়া হয় সেটা অটোমেটিক পাম্প করতে থাকে যাতে রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, লাংস প্লাস হার্টের কাজ করে সেই মুহূর্তে। কারণ তোমার এই মুহূর্তে ধরো হার্টে কাজ, অস্ত্রোপচার যখন করছি তখন হার্টের কাজ তো হবে না, তাহলে পরে সেইটা যাতে শরীর চলতে থাকে, মানুষটা বেঁচে থাকে, তার জন্য একটা মেশিন আবিষ্কার করা হয়েছে, সেটা হলো হার্ট লাং মেশিন। সেই মেশিনটা কে আবিষ্কার করেন? ডক্টর গিবন। ডক্টর গিবন হার্ট লাং মেশিন আবিষ্কার করেন। পরের প্রশ্ন, সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন সূর্যের শক্তির উৎস। ওকে, পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে কোন বিক্রিয়াটি ব্যবহার করা হয়? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে নিউক্লিয়ার ফিশন। দেখো, পারমাণবিক বোমাতে নিউক্লিয়ার ফিশন ব্যবহার করছি। ফিশন মানে ভেঙে যাবে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আর সূর্যের ক্ষেত্রে কি হবে? 4টে হাইড্রোজেন মিলে 2টো হেলিয়াম আয়ন তৈরি হবে, তাহলে সংযোজন হচ্ছে, তাই নিউক্লিয়ার ফিউশন বলছি সূর্যের ক্ষেত্রে। আর পারমাণবিক বোমার ক্ষেত্রে
আমরা বলছি নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌলটি ব্যবহৃত হয়? কোবাল্ট-60। কোবাল্ট-60 এই মৌলটা ক্যান্সার বিক্রিয়ায় ক্যান্সার আর কি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা কেমোথেরাপি বলি, যে কেমো নিয়েছে বলি, সেই কেমোথেরাপিটাতে এই কোবাল্ট-60 এলিমেন্টটাই ব্যবহার করা হয়। ওকে, পরের প্রশ্ন, রেডিয়াম মৌলটি কে আবিষ্কার করেন? রেডিয়াম মৌলটি আবিষ্কার করেন মেরি কুরি এবং পিয়ের কুরি। এটা বিয়ের হয়ে গেছে, ওটা সরি পিয়ের হবে, পিয়ের কুরি। স্বামী স্ত্রী দুজন, মেরি কুরি এবং পিয়ের কুরি দুজন মিলে আবিষ্কার করেন রেডিয়াম মৌলটি। পরের প্রশ্ন দেখব, প্রথম ব্যাংক জাতীয়করণ কবে করা হয়? দেখো, ব্যাংক ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ কবে করা হয়? প্রথমবার 1969 সালে। আর দ্বিতীয়বার ভারতের ব্যাংক জাতীয়করণ, 17 নম্বরের প্রশ্নটা দেখো, যে ভারতের ব্যাংক জাতীয়করণ দ্বিতীয়বারের জন্য কবে করা হয়? তাহলে 1980। প্রথমটা 1969, পরেরটা 1980। প্রথমবার কতগুলো করা হয়েছিল? 14টি ব্যাংকে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ করা হয়েছিল। দ্বিতীয়বার 6টি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। এই দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হচ্ছে। পরের পয়েন্ট দেখব, ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি? ভারতবর্ষের প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ হিন্দুস্তান। ওকে, ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হয়েছিল কবে? 1770 সালে। এই পয়েন্টগুলো আমরা জানলাম। এবার পরের পয়েন্ট দেখব, ভারতবর্ষের প্রথম সম্পূর্ণভাবে দেশীয় ব্যাংক কোনটি? এটা আগেরবারও পরীক্ষা এসেছিল, কোশ্চেনটা ইচ্ছে করেই রেখেছি, রিপিটও হতে পারে। ভারতের প্রথম সম্পূর্ণভাবে দেশীয় ব্যাংক, মানে দেশীয় লোক, আমাদের ইন্ডিয়ান তৈরি করেছিল ব্যাংকটা, পুরোপুরি শেয়ার ছিল ইন্ডিয়ানদের, তাহলে সেই ব্যাংকটা হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখনও রয়েছে পিএনবি বলি আমরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা তৈরি হয়েছিল 1894 সালে। ভারতবর্ষের প্রথম ভারতরত্ন কে পান? প্রথম ভারতরত্ন 3জন ব্যক্তি পেয়েছিলেন। কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রামন এবং চক্রবর্তী রাজাগোপালাচারী। এই চক্রবর্তী রাজাগোপালাচারী হলো আমাদের পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন। ঠিক আছে, সিভি রামন এফেক্ট আবিষ্কার করার জন্য 1930 সালে কি পেয়েছিলেন? 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন রামন এফেক্ট আবিষ্কার করার জন্য। আর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে বা জন্মদিবস 5ই সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বরকে আমরা কি পালন করি? শিক্ষক দিবস হিসেবে পালন করি। প্রথম মহিলা ভারতরত্ন কে পান? ইন্দিরা গান্ধী। নিজে প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি ভারতরত্ন পেয়েছিলেন, ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া হয়? দেখো, প্রথমবার কে পেয়েছিল বললাম? 3জন পেয়েছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন আর হলো চক্রবর্তী রাজাগোপালাচারী। তো প্রথমবার দেওয়া হয়েছিল কত, মানে তারা 3জন পেয়েছিল 1954 সালে। একমাত্র ব্যক্তি যিনি ভারত ও পাকিস্তান উভয়েরই সর্বোচ্চ সম্মান পেয়েছেন, কে ব্যক্তিটা? মোরারজি দেশাই। মোরারজি দেশাই একমাত্র ব্যক্তি যিনি ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার কোনটা? ভারতরত্ন, সেটাও পেয়েছেন। আর পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার কোনটা? নিশান-ই-পাকিস্তান, দুটোই পেয়েছেন। এমন পৃথিবীতে একমাত্র ব্যক্তি হলো মোরারজি দেশাই। ঠিক আছে, তিনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, পরের প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণাগারটা ওড়িশার কটকে অবস্থিত। ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? গম গবেষণাগারটি অবস্থিত হরিয়ানার কার্নালে। হরিয়ানা রাজ্যের কার্নালে অবস্থিত ভারতের গম গবেষণাগার। ভারতের বন বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তাহলে হয়ে যাবে উত্তরাখণ্ডের দেরাদুনে। ভারতের পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত? পাট বা জুট এর গবেষণাগার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। ওকে, পাট উৎপাদনে আমাদের ভারতবর্ষে প্রথম স্থানকে অধিকার করে ব্যারাকপুর। গম উৎপাদনে প্রথম স্থানকে অধিকার করে, তাহলে হয়ে যাবে উত্তরপ্রদেশ। ধান উৎপাদনে প্রথম স্থানকে অধিকার করে আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, চলো পরের প্রশ্ন, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই বইটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে এ.এল. ব্যাসাম। খুবই ইম্পর্টেন্ট এই বইটা। ঠিক আছে, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই গ্রন্থটার লেখক হলো এ.এল. ব্যাসাম। শুধু ব্যাসাম মনে রাখলেই হবে। ওকে, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট, এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত এই ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালত।
বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, বিশ্ব ব্যাংক এবং তার সাথে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটো সদর দপ্তর এক জায়গাতে অবস্থিত। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে, বিশ্ব ব্যাংকের হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে IMF এবং বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক দুটোরই হেডকোয়ার্টার অবস্থিত। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখব। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর হলো প্যারিসে অবস্থিত। আচ্ছা, ইউনেস্কো আমরা রিসেন্টলি আমাদের শান্তিনিকেতন ইউনেস্কো হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, তো ইউনেস্কোর সদর দপ্তর হলো প্যারিসে অবস্থিত, ফ্রান্সের রাজধানী প্যারিসে। ভারতের সূর্যোদয় বা সানরাইজ শিল্প কোনটি? দেখো, শিল্পকে সানরাইজ একটা ভাগে ভাগ করা হয়, একটা সানসেট। সানসেট মানে সেই সমস্ত শিল্পকে বোঝায় যে সমস্ত শিল্পগুলো একসময় তো খুব চলতো, কিন্তু এখন ধীরে ধীরে ওর আর তেমন আর কি গুরুত্ব নেই। যেমন ধরো সেই অ্যানালগ ডায়াল ঘড়ি, যেগুলো অ্যানালগ ঘড়ি, সেগুলোর ধীরে ধীরে কিন্তু প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর পাট শিল্প, এইগুলো বলতে পারো। তারপর ধরো এই ধরনের যেগুলো এখন আর অতটা আগের মতো গুরুত্ব নেই এবং ধীরে ধীরে এর গুরুত্ব কমতে গেছে, সেগুলো হলো সানসেট। এবার সানরাইজ কোনগুলো? যেগুলো দিনের দিন গুরুত্ব বাড়ছে, সেগুলো হলো সানরাইজ। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সানরাইজ শিল্প কোনটা? অটোমোবাইল। দিনের দিন অটোমোবাইল শিল্প মানে ধরো অটোমোবাইল ভেহিকল, যেগুলো ধরো বাইক, স্কুটি, 4 হুইলার, এগুলো হলো অটোমোবাইলের মধ্যে পড়ছে। এগুলোর কিন্তু আমাদের দিনের দিন প্রয়োজনীয়তা বাড়ছে, সংখ্যাও বাড়ছে, প্রয়োজনীয়তাও বাড়ছে। ঠিক আছে, তাই এটাকে বলছি আমরা সানরাইজ বা সূর্যোদয় শিল্প। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। তিনি কততম গভর্নর? এটাও পরীক্ষায় পড়তে পারে। সঠিক উত্তর হয়ে যাবে 25তম। পরের প্রশ্ন দেখব আমরা। কৃষি সংক্রান্ত ভারতবর্ষের সব থেকে ব্যাংক আচ্ছা এটা হয়ে যাবে কৃষি সংক্রান্ত ভারতবর্ষের সব থেকে অ্যাপেক্স বডি কোনটা, বা সব থেকে বড় ব্যাংকিং সিস্টেম কোনটি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নাবার্ড। নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় সেটাও পরীক্ষায় পড়ে, সেটা মনে রাখবে 1982 সাল। 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। কোন সংস্থার সুপারিশে নাবার্ড গঠিত হয়? এটাও পরীক্ষায় পড়ে, শিবরামন কমিটি। শিবরামন কমিটির সুপারিশে 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতিকে ওথ পড়ান বা শপথ বাক্য কে পড়ান, এটাও পরীক্ষায় পড়তে পারে এইভাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতিকে তার পদ থেকে, ওটা পদ হয়ে গেছে, ওটা পদ হবে, পদ থেকে সরানোর কথা কত নং ধারায় বর্ণিত হয়েছে? কত নম্বর ধারাতে রয়েছে এটা? 61 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে। এই যে রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে সরাতে হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমপিচমেন্ট। তো এইভাবেও আসতে পারে যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর ধারাতে উল্লেখ রয়েছে, তাহলে হয়ে যাবে ধারা 61 নম্বর ধারায়। কত নম্বর ধারায় অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন বর্ণিত হয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটা 280 নম্বর ধারায়। কোন বিল অর্থ বিল হিসাবে কে ঘোষণা করতে পারেন? মানে একটা বিল ধরো উত্থাপন করা হলো লোকসভাতে, তাহলে সেই বিলটা মানি বিল বা অর্থ বিল কিনা সেটা কে ঘোষণা করতে পারবে? কার ক্ষমতা রয়েছে? একমাত্র ক্ষমতা রয়েছে লোকসভার স্পিকারের। আর কারো ক্ষমতা নেই কোনো বিলকে অর্থ বিল বলার, শুধুমাত্র লোকসভার স্পিকার। বর্তমানে কে রয়েছেন লোকসভার স্পিকার? ওম বিড়লা। পরের প্রশ্ন দেখব। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? গ্রানাইট থেকে হয় নিস। ঠিক আছে, নিসটা দেখো, গুলিয়ে ফেলবে না, GNISS। ঠিক আছে, জি দিয়ে শুরু হয়, জি এর উচ্চারণ হয় না, নিস। ঠিক আছে, নিস বা নাইসও বলা হয়। গ্রানাইট শিলা রূপান্তরিত হয় দিয়ে তৈরি হয় নিস শিলা। কাদা পাথর রূপান্তরিত হয়ে কোন শিলা গঠন করে? কাদা পাথর থেকে স্লেট তৈরি হয়।
ঠিক আছে, এগুলো রূপান্তরিত শিলা পরীক্ষায় খুবই পড়ে। গ্রানাইট থেকে হচ্ছে নিস, কাদা পাথর থেকে হচ্ছে স্লেট। এরপর বেলে পাথর রূপান্তরিত হয়ে কি কোন শিলা গঠন করে? তাহলে কোয়ার্জ বা কোয়ার্জাইট গঠন করে। পরের প্রশ্ন দেখব, চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলা গঠন করে? চুনাপাথর রূপান্তরিত হয়ে গঠন করে মার্বেল। চুনাপাথর থেকে মার্বেল, এটা আগেরবার পরীক্ষায় এসেছিল। ওকে, পুনর্নবীকরণযুক্ত যোগ্য শক্তির উৎস কি? পুনর্নবীকরণযোগ্য মানে হলো যে শক্তির উৎস কখনো শেষ হবে না, বারবার আমরা ব্যবহার করতে পারবো। দেখো, কয়লা যদি একবার আমরা ব্যবহার করে নিই, সেই কয়লা পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই থেকে কিন্তু আর শক্তি আমরা পাবো না। ঠিক আছে, সেই আগুন বা হিট আমরা পাবো না। কিন্তু পুনর্নবীকরণ মানে যে শক্তিটাকে একবার ব্যবহার করার পরেও বারবার ব্যবহার করতে পারবো, আমরা বারবার একই কাজে ব্যবহার করতে পারবো, সেটা হলো পুনর্নবীকরণযোগ্য। ওকে, তো এর মধ্যে পড়ছে সৌরশক্তি পড়ছে, জোয়ার ভাটা শক্তি পড়ছে, বায়ু শক্তি পড়ছে এবং জলবিদ্যুৎ শক্তি। জলবিদ্যুৎ শক্তি, জলের স্রোতকে কাজে লাগিয়ে আমরা জলবিদ্যুৎ করি। তো দেখো, একবার যদি জলের স্রোত চলে যায়, তাহলে সেই জলটাকে আবার উপরে তোলে, আবার আমরা ফেললে পরে সেখানে টারবাইন ঘুরিয়ে আবার এনার্জি তৈরি করতে পারবো। এটা কন্টিনিউয়াস প্রসেস, বারবার তৈরি করা যাবে। ঠিক সৌরশক্তিও এর কখনো শেষ হবে না, তো এটা পুনর্নবীকরণযোগ্য। এরপর পরের প্রশ্ন হলো, কংগ্রেস কবে গঠিত হয়? দেখো, কংগ্রেস গঠিত হয় 1885 সালে। 1885 সালে কংগ্রেস তৈরি হয়। পরের প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আচ্ছা, কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে, এটাই মনে রাখো, বাকিটা মনে না রাখলেও চলবে। বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে প্রথম কংগ্রেসের অধিবেশন হয় 1885 সালে। কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন এটাও জানতে হবে। ডাব্লিউ.সি. ব্যানার্জি আমরা বলে থাকি, সেই ডাব্লিউ.সি. ব্যানার্জি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তিনি ছিলেন কংগ্রেসের প্রথম অধিবেশন, যেটা 1885 সালে বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল, তার প্রেসিডেন্ট তিনি ছিলেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা অধিবেশন। কবে হয়েছিল? 1896 সালে। ওকে, সুরাট ভাঙন কবে হয়েছিল? সুরাট ভাঙন হয়েছিল 1907 সালে। 1907 সালে সুরাটে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। সেখানে চরমপন্থী এবং নরমপন্থীরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, যেটাকে আমরা সুরাট ভাঙন নামে জানি। সেটা কবে? 1907 সালে। পরের প্রশ্ন দেখব, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি হলো সেই সুরাট অধিবেশনে যে চরমপন্থী নরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে গেল, তারা আবার একত্রিত হলো বাল গঙ্গাধর তিলকের আর কি তত্ত্বাবধানে। ঠিক আছে, তো সেইটা কবে হয়েছিল? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হলো তোমার 1916 সালে। এবং তোমার এই 1916 সালে যে চরমপন্থী নরমপন্থী মিলে গেল এবং তারা কি করলো, মুসলিম লীগের সাথে একটা প্যাক্ট সাইন করলো বা চুক্তি স্বাক্ষর করলো, সেটাই লখনৌ চুক্তি নামে পরিচিত। সেটা 1916 সালে। এবার গান্ধী আরউইন চুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 সালে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল? দেখো, এর আগেরটা আমরা বললাম যে বন্দে মাতরম গানটা কবে গাওয়া হয়েছিল, আর এবার আমরা বলছি যে জনগণমন গানটি কবে গাওয়া হয়েছিল। তাহলে এটাও কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল 1911 সালে। ওটা 1896 আর এটা 1911-তে। ঠিক আছে, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী ছিলেন ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি বা প্রেসিডেন্ট। কোন সময়? যে যখন 1947 সালে যখন ভারত স্বাধীন হয়। ঠিক আছে, কোন নোবেল গ্যাসটি বায়ুমণ্ডলে উপস্থিত থাকে না? তাহলে রেডন যে নোবেল গ্যাস 6টা রয়েছে, তার মধ্যে রেডন কিন্তু বায়ুতে উপস্থিত থাকে না। ঠিক আছে, বায়ুমণ্ডলের সব থেকে বেশি কোন গ্যাস রয়েছে? তাহলে নাইট্রোজেন 78% রয়েছে, নাইট্রোজেন 78.04%। আর দ্বিতীয় সব থেকে বেশি কোন গ্যাস রয়েছে বললে হয়ে যাবে অক্সিজেন, 23% মতো রয়েছে।
ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ঝঞ্ঝা বিদ্যুৎ চমকানো ইত্যাদি পরিলক্ষিত হয়? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ট্রোপোস্ফিয়ার। সব থেকে নিচের স্তর বায়ুমণ্ডলের সেটা হলো ট্রোপোস্ফিয়ার। আর এখানেই যত রাজ্যের ঝড় ঝঞ্ঝা বিদ্যুৎ চমকানো তোমার মেঘ তৈরি হওয়া এগুলো সব কিছু হয় এই ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার হলো ট্রপোস্ফিয়ারের উপরের স্তরটা। ওজোন মণ্ডল কোন স্তরে লক্ষিত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটাও হয়ে যাবে স্ট্রাটোস্ফিয়ারে। স্ট্রাটোস্ফিয়ারের উপর দিয়েই তোমার যাচ্ছে জেট বিমান বা জেট এরোপ্লেনগুলো যাচ্ছে এবং সেখানেই রয়েছে তোমার ওজোন মণ্ডল। ঠিক আছে, ওজোন মণ্ডল হয়ে গেল তাহলে স্ট্রাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, কখন চন্দ্রগ্রহণ ঘটে? দেখো, চন্দ্রগ্রহণ কখন ঘটবে? যখন আমরা চাঁদকে দেখতে পাবো না। এবার সূর্য আছে পৃথিবী থেকে অনেক দূরে, চাঁদ আছে কাছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে পরে কি হবে? ধরো এইটা হলো সূর্য, সূর্য বড়, এইটা হলো পৃথিবী। ঠিক আছে, এর মাঝে যদি থাকে তাহলে তো আমরা চাঁদকে দেখতে পাবো। তাহলে পরে এইখানে যদি চাঁদ চলে আসে, চাঁদের সাইজ ছোট, তাহলে পরে এখান থেকে দেখো এই যে সূর্যের আলোটা এখান থেকে পাস হয়ে যাবে। ঠিক আছে, চাঁদের উপর কিন্তু আলো পড়বে না, আলো না পড়লে আমরা দেখতে পাবো না। তাহলে পরে সূর্য পৃথিবী চন্দ্র যখন একই সরলরেখায় থাকবে তখন ঘটবে চন্দ্রগ্রহণ। পরের প্রশ্ন দেখব, সূর্যগ্রহণ কখন ঘটে? এবার সূর্যগ্রহণ কখন ঘটবে? দেখো, এটা হলো সূর্য, এবার চাঁদ এখানে মাঝখানে ঢুকে গেছে, তারপর পৃথিবী রয়েছে। এবার ধরো সূর্য থেকে এই পৃথিবী থেকে দেখো, যদি চাঁদ মাঝখানে চলে আসে তাহলে এই অংশটার লোকেরা কি সূর্যকে দেখতে পাবে না? মাঝখানে চাঁদ চলে এসছে, মনে হবে যে চাঁদ ঘিরে রেখেছে, তাহলে এই অংশের লোকগুলো পৃথিবীর কি দেখবে? সূর্যকে দেখতে পাবে না, তাহলে সূর্যগ্রহণ হবে। তাহলে পরে সূর্যগ্রহণ হতে গেলে কি হতে হবে? পৃথিবী মাঝখানে চাঁদ, আর তারপর হতে হবে সূর্য চাঁদ আর পৃথিবী, মানে সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসবে তখন হবে সূর্যগ্রহণ। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। কে তৈরি করেছিল? সম্রাট অশোক, মৌর্য সম্রাট অশোক, তিনি সাঁচি স্তূপ তৈরি করেছিলেন। সারনাথ কোথায় অবস্থিত? সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত। সাঁচি হয়ে গেল মধ্যপ্রদেশ আর সারনাথ হয়ে গেল উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখব, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মবাণী প্রচার করেন বা কোথায় প্রথম শিষ্যদেরকে দীক্ষা দিয়েছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সেটা সারনাথ। গৌতম বুদ্ধের গুরুর নাম কি? গৌতম বুদ্ধ একজনের কাছে তো দীক্ষা নিয়েছিলেন, সেই গুরুর নাম ছিল আলারা কালমা। ওকে, গৌতম বুদ্ধের প্রথম শিষ্য কে হয়েছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কৌন্ডিন্য। কৌন্ডিন্য বলে কপিলাবস্তু শহরেরই একজন, যে কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেছিল গৌতম বুদ্ধ, সেই রাজসভাতেই একজন ব্যক্তি ছিল যার নাম কৌন্ডিন্য, তিনি গৌতম বুদ্ধের প্রথম শিষ্য হয়েছিলেন। এরপর মহাভিনিষ্ক্রমণ এর প্রতীক কী? মহাভিনিষ্ক্রমণ মানে হলো তোমার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তো ঘর ছেড়ে বেরিয়ে যেতে গেলে কিসে করে? সেই সময় তো তোমার এই বাইক ছিল না, কিংবা বাস ছিল না, কিংবা এরোপ্লেনও ছিল না, কি ছিল? ঘোড়াতে করে যাতায়াত হতো। তাহলে মহাভিনিষ্ক্রমণ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এর প্রতীক কি? এর প্রতীক হয়ে গেল ঘোড়া। মহাপরিনির্বাণ এর প্রতীক কী ছিল? মহাপরিনির্বাণ মানে হলো মরে যাওয়া। ঠিক আছে, মরে যাওয়া কে কি তাহলে করা হবে? মরে যাওয়া মানে স্তূপ। যেহেতু তোমার ওই আমরা সাঁচি স্তূপ যেটা দেখলাম, সেই সাঁচি স্তূপে কি করা হয়েছে? এই গৌতম বুদ্ধের মরে যাওয়া, যে মানে মরে যাওয়ার পর তাকে কবর দেওয়া হয়েছিল, তাকে সমাধিস্থ করা হয়েছিল, সেই সমাধি থেকে হাড় তুলে এনে স্তূপে আবার নতুন করে সমাধিস্থ করা হয়, সেটাই স্তূপ। তাহলে পরে এটা এই জন্যই বললাম যাতে মরার সাথে রিলেট করতে পারো। মরে যাওয়া মানে হলো মহাপরিনির্বাণ, আর নির্বাণ লাভ মানে হলো তোমার এনলাইটমেন্ট বা জ্ঞান অর্জন করা, সেটা হলো নির্বাণ। সেটার প্রতীক কী হবে? সেটার প্রতীক হয়ে যাবে পিপল গাছ, কারণ পিপল গাছের তলায় বসেই গৌতম বুদ্ধ কী করেছিল? নির্বাণ লাভ করেছিল।
ওকে, পরের প্রশ্ন দেখব, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তু বা লুম্বিনীতে। ঠিক আছে, কপিলাবস্তু বা লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? মারা গিয়েছিলেন কুশীনগরে। তাহলে জন্মগ্রহণ করলো কপিলাবস্তু বা লুম্বিনীতে। কপিলাবস্তু খুব কম পরীক্ষাতেই আর কি অপশান থাকে, অপশান যেটা থাকে সেটা লুম্বিনী, যাতে তোমাদের গুলিয়ে যায় তার জন্য এই অপশানটা দেওয়া থাকে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, কপিলাবস্তু বা লুম্বিনীতে। আর মারা যান কোথায় বললে হবে? কুশীনগরে। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই, এটা মনে রাখতে হবে। প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। নটাঙ্কি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? আমরা বলি না এই নটাঙ্কি করিস না, নটাঙ্কি এক ধরনের নৃত্য, সেই নৃত্যটার কোন রাজ্যের? তাহলে হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আঞ্চলিক নৃত্য হলো নটাঙ্কি। গম্ভীরা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য হলো গম্ভীরা। এটা খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, বাম্বু ডান্স বা বাঁশ নৃত্য কোন রাজ্যের নৃত্য? এটার আর একটা নাম আছে চেরাও। চেরাও বলেও পরীক্ষাতে আসে। তো চেরাও ডান্স বা বাম্বু ডান্স এটা কোন রাজ্যের নৃত্য? তাহলে হয়ে যাবে মিজোরামের। মিজোরামের আঞ্চলিক নৃত্য হলো এই বাম্বু ডান্স বা চেরাও। ওকে, পরের প্রশ্ন, শকাব্দ কবে চালু হয়? শকাব্দ চালু হয় 78 অব্দে বা 78 খ্রিস্টাব্দে। এটা কে চালু করেন? কনিষ্ক চালু করেন, কারণ কনিষ্ক ওই বছর 78 অব্দে সিংহাসনে বসেছিলেন। এবার দেখো প্রশ্ন রয়েছে, রত্নাবলী, নাগানন্দ আর প্রিয়দর্শিকা এই তিনটে নাটক কে রচনা করেন? হর্ষবর্ধন, যার সময়ে হিউয়েন সাং ভারতে এসেছিল, সেই হর্ষবর্ধন রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা নামে তিনটি নাটক রচনা করেছিলেন। রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপাল বা গভর্নরকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করবেন। রাজ্যপালের মেয়াদ কত? 5 বছর, কিন্তু অন দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি যখন ইচ্ছা কিন্তু সরিয়ে দিতে পারে, কিংবা ওকে অন্য রাজ্যে ট্রান্সফার করে দিতে পারে, কিংবা ওর টার্ম শেষ করে দিতে পারে রাষ্ট্রপতি, কিন্তু নর্মালি হলো 5 বছর। ওকে, নতুন সর্বভারতীয় পরীক্ষা কে তৈরি করতে পারে? কে বা কোন সংস্থা তৈরি করতে পারে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। এটা রাজ্যসভা। রাজ্যসভারই এটা ক্ষমতা রয়েছে, এটা লোকসভার কিন্তু ক্ষমতা নেই। নতুন যদি সর্বভারতীয় পরীক্ষা, যেমন ধরো ভারত যখন স্বাধীন হয় তারপরে দুটো পরীক্ষা ছিল, আইএএস এবং আইপিএস, এই দুটো সর্বভারতীয় পরীক্ষা ছিল, কিন্তু বর্তমানে তিনটে রয়েছে। আর একটা রয়েছে আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এইটা যে অ্যাডিশন হলো, সেটা কে কোথা থেকে তৈরি হয়েছে, মানে এর আর কি অনুমোদনটা কোন সংস্থা থেকে এসছে? তাহলে হয়ে যাবে রাজ্যসভা থেকে। দেখো 76 নম্বর প্রশ্ন আমরা দেখব, অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 76 নম্বর ধারাতে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল হলো ভারত সরকারের সবথেকে বড় ল অফিসার বা আইন অধ্যক্ষ হলো সবথেকে বড় ভারত সরকারের আইন অধ্যক্ষ বা ল অফিসারকে, তাহলে হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, যেটা সংবিধানের 76 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। পরের প্রশ্ন, ভারতবর্ষের নিউ ইকোনমিক পলিসি কবে চালু হয়? ভারতবর্ষের নিউ ইকোনমিক পলিসি চালু হয়েছিল 1991 সালে। এই সময় গ্লোবালাইজেশন চালু হয়েছিল। ঠিক আছে, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন এইটা চালু হয়েছিল 1991 সালে, যেটা আমরা নিউ ইকোনমিক পলিসি বলি। ওকে, পরের প্রশ্ন দেখব, ভারতের অর্থনৈতিক বছর কোনটি? অর্থনৈতিক বছর দিয়ে দেবে তোমার 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, সেটা কিন্তু ভুলেও করতে পারবে না, সেটা আমাদের নর্মাল বছর। কিন্তু যেহেতু আমাদের রিজার্ভ ব্যাঙ্ক তৈরি হয়েছিল 1 এপ্রিল তৈরি হয়েছিল, তাহলে 1 এপ্রিল থেকে বছর শেষ হবে কবে? 1 এপ্রিল শুরু ধরি, তাহলে 31 মার্চ শেষ হয়ে যাবে, তাহলে 1 এপ্রিল থেকে 31 মার্চ হয়ে যাবে ভারতবর্ষের অর্থনৈতিক বছর। স্বাধীন ভারতবর্ষের প্রথম নির্বাচন কবে হয়? স্বাধীন ভারতবর্ষের প্রথম নির্বাচন 1951-52 সালে হয়। ঠিক আছে, চলো, থিওরি অফ রিলেটিভিটির জনক কাকে বলা হয়? থিওরি অফ রিলেটিভিটির জনক বলা হয় অ্যালবার্ট আইনস্টাইন।
রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ এইভাবেও প্রশ্নটা আসতে পারে। আপেক্ষিকতাবাদের জনক কে? তাহলে হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। পরের প্রশ্ন দেখব, আইনস্টাইন কবে নোবেল পুরস্কার পান এবং কোন ইয়ের জন্যে, থিওরির জন্য পুরস্কার পান? দুটোই পরীক্ষা আসে। আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন 1921 সালে। থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের জনক তো হলো আইনস্টাইন, কিন্তু তার জন্য তিনি নোবেল পুরস্কার পাননি, যদিও ওটা তার সব থেকে বড় আবিষ্কার। কিন্তু নোবেল পুরস্কার কার জন্য পেলেন? এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য 1921 সালে তিনি নোবেল পুরস্কার পেলেন। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীত ক্ষেত্রে। সঙ্গীতের ক্ষেত্রে সব থেকে বড় পুরস্কার হলো এই গ্র্যামি পুরস্কার। ঠিক আছে, ওকে, গ্র্যামি তাহলে হয়ে গেল সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয়। ভারতবর্ষের বর্তমান লোকপালকে? ভারতবর্ষের বর্তমান লোকপাল হলেন প্রদীপ কুমার মহান্তি। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, পিনাকি চন্দ্র ঘোষ প্রথম ছিলেন, আর বর্তমানে রয়েছেন প্রদীপ কুমার মহান্তি। পরের প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র কোনটি? ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র হয়ে গেল রাজা হরিশ্চন্দ্র, যেটা নির্বাক চলচ্চিত্র, মানে এখানে কোনো আওয়াজ ছিল না, জাস্ট অভিনয় করে দেখানো হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র হলো ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র বা ফার্স্ট মুভি। এবার ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্র বা টকি ফিল্ম, আওয়াজ যেখানে দেওয়া হয়েছিল, কথা বলতো লোকে যে ফিল্মে, ফার্স্ট ফিল্ম কোনটা? তাহলে হয়ে যাবে আলম আরা। আর ভারতবর্ষের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটা? রঙিন চলচ্চিত্র হলো কিষাণ কন্যা। তিনটেই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র কোনটা? রাজা হরিশ্চন্দ্র। আর ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলম আরা। ভারতবর্ষের প্রথম রঙিন চলচ্চিত্র কি? তাহলে হয়ে যাবে কিষাণ কন্যা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? তাহলে হয়ে যাবে ট্রিগভি লি। ট্রিগভি লি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের প্রথম সেক্রেটারি জেনারেল। কোন দেশ থেকে ছিলেন এটাও পরীক্ষায় পড়ে, তাহলে হয়ে যাবে নরওয়ে দেশের তিনি অধিবাসী ছিলেন। ওকে, পলিটিশিয়ান ছিলেন। পরের প্রশ্ন দেখো রয়েছে, ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন? ভারত মাতা ছবিটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। ভারত মাতা ছবি, এটা কে অঙ্কন করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। 2024-এর অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে অনুষ্ঠিত হয়ে যাবে প্যারিসে। প্যারিসে অনুষ্ঠিত হবে 2024-এর অলিম্পিক। 2020-টা যেটা তোমার 22-এ অনুষ্ঠিত হলো, কোথায় হয়েছিল? তোমার টোকিও অলিম্পিক। ঠিক আছে, এবার পরের প্রশ্ন হলো, প্রিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার একটা আছে, আর একটা প্রিৎজার পুরস্কার। প্রিৎজার পুরস্কার দেওয়া হয় শিল্পকলা বা আর্কিটেকচারে। ঠিক আছে, আর পুলিৎজার পুরস্কার যেটা, সেটা হয় তোমার সংবাদ এবং তার সাথে লিটারেচার। ওকে, সংবাদ এবং তার সাথে সাহিত্য, এই দুটো ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। আর প্রিৎজার দেওয়া হয় আর্কিটেকচার বা শিল্পকলার ক্ষেত্রে। এবার প্রিৎজার পুরস্কার 2023 সালে কে পেয়েছেন এটাও আমাদের জানতে হবে। ডেভিড চিপারফিল্ড। ডেভিড চিপারফিল্ড 2023-এর প্রিৎজার পুরস্কার পেয়েছেন। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? দেখো, এই ভিটামিনের অভাব যদি শরীরে কম হয় তাহলে পরে বন্ধ্যা হয়ে যাবে, অর্থাৎ বাচ্চা জন্ম দিতে পারবে না বাচ্চার। তাহলে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না, রক্ত তঞ্চন হবে না বা জমাট বাঁধবে না, কেটে গেলে পরে রক্ত বইতে থাকবে, জমাট বাঁধবে না? কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে যদি শরীরে কম থাকে তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না কেটে গেলে। পরের প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম ভিটামিন আবিষ্কার করেন। কোনটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ? দেখো, এইটা থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। দেখো এখানে কতকগুলো লিখে দিয়েছি, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি ডবল প্লাস, মাতলাব, MATLAB। ঠিক আছে, এই কটা, তার সাথে কোবল যেটা রয়েছে, কোবলও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি ডবল প্লাস, মাতলাব, কোবল, এগুলো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার পরের প্রশ্ন হলো, কোবলের ফুল ফর্ম কি? কোবলের ফুল ফর্ম হলো কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটাও পরীক্ষায় পড়ে, মাথায় রাখতে হবে। কোবলের ফুল ফর্ম
কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন হলো বিহু কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? আসামের আঞ্চলিক নৃত্য আমরা জানি বিহু, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় অরণ্য বা ন্যাশনাল পার্ক, ভাসমান ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? আমাদের ভারতবর্ষেই এটা একমাত্র রয়েছে মণিপুরে, কেইবুল লামজাও সেই ন্যাশনাল ফরেস্ট বা তোমার জাতীয় অরণ্যটা কোথায়? মণিপুরে অবস্থিত, যার নাম হলো কেইবুল লামজাও, ভাসমান ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ওকে, পরের প্রশ্ন, টেনিদা এই ক্যারেক্টারটা কে তৈরি করেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা চরিত্রটির স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। কালারি পাইয়ার 2 এই মার্শাল আর্টটা কোন রাজ্যের? মার্শাল আর্ট আমরা জানি এক ধরনের কলা, যাতে আর কি সেলফ প্রোটেক্ট করা যায়। এটা ভারতবর্ষে যতগুলো মার্শাল আর্ট আছে বেশিরভাগ হলো সেলফ প্রোটেক্টিং, অ্যাটাকিং নয় কিন্তু, ঠিক আছে। তো কালারি পায়ার 2 যে মার্শাল আর্টটা সেটা হলো কেরালার, এবং এটা হলো ভারতবর্ষের তথা পৃথিবীর সব থেকে পুরনো মার্শাল আর্ট, ঠিক আছে, কালারি পায়ার 2। এই ছিল 100টা কোশ্চেন। ভিডিওটা ডবল রিপিট দেখো, যাতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাথায় গেঁথে থাকে, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে। সাথে থাকো, নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিও আমি বেশ কয়েকটা দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম পরীক্ষায় কোশ্চেনের কোনো রকম সমস্যা না হয়, বেশিরভাগ কোশ্চেন যাতে কমন পেয়ে যাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো। ওকে।